নমস্কার, শুভ সন্ধ্যা। অর্ক সানা অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল থেকে আমি স্বয়ং অর্ক আপনাদের সামনে বলছি কিছু কথা, যে কথা খানিকটা অপ্রকাশিত, যে কথা সব জায়গায় বলা যায় না। যে বিষয়টা আলোচনা করব বলেছিলাম, লোকসভা নির্বাচন চলছে, আরো কয়েকদিন চলবে। আগামী 4 জুন তার ফলাফল বেরোবে। আর এর মধ্যে যে 42টা আসন রয়েছে, কম বেশি 10টা থেকে 12টা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকটা আসনই গুরুত্বপূর্ণ বলাই বাহুল্য, কিন্তু 10 থেকে 12টা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আসনগুলোর যে ফলাফল হবে 4 জুন, যেটা প্রকাশিত হবে, তার উপরে অনেকের রাজনৈতিক কেরিয়ার ডিপেন্ড করছে। তো আজকে যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করব, সেই কেন্দ্রটার সঙ্গে একেবারে মানে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মাস 4 আগে থেকে কাজ করছে ওই কেন্দ্রটা নিয়ে। একদম হাতের তালুর মতো দেখা চেনা একটা কেন্দ্র, বালুরঘাট লোকসভা কেন্দ্র। তো বালুরঘাট লোকসভা কেন্দ্র কেন এই হেভিওয়েট তালিকার একদম প্রথমে? বলাই বাহুল্য, আপনারা সবাই জানেন যে বালুরঘাটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারা। আরএসপি যদি আমি ছেড়ে দিই, আরএসপি কে ছাড়ছি, রাগ করবেন না, কারণ আরএসপি লড়াইতে নেই, এটা খুব সত্যি কথা। এবং আমি নাম করে বলতে পারি, অ্যালবার্ট মানে পিএসসি এর একসময় রাজ্য সম্পাদক ছিল, এখন আরএসপি এর সম্ভবত রাজ্য কমিটির মেম্বার, আমার খুব ভালো বন্ধু, ভাই। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জয়দেব বাবু দাঁড়িয়েছেন, মোটামুটি আরএসপি সম্ভাবনা কতটা? তো অ্যালবার্টের ডিরেক্ট উত্তর যে কম বেশি আমরা কিছু ভোট বাড়ানোর চেষ্টা করছি। মানে যে প্রাপ্ত ভোটটা ছিল 2019 সালে বা 2021 সালের বিধানসভা ওয়াইজ, তার মধ্যে একটু যদি ভোট আগের থেকে বাড়ে আর কি, এর বেশি এক্সপেকটেশন আরএসপির নেই। তো অন্যদিকে কে আছেন? তৃণমূলের একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট বিপ্লব মিত্র, আর অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি এবার যদি জয়ী হন তাহলে কেন্দ্রের মন্ত্রিত্ব একবারে ক্যাবিনেট মিনিস্ট্রি পাকা। এটা অবশ্যই ওই মানে তথাকথিত সূত্রের খবর। তো এবার আসা যাক এক এক করে, যে এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রতে জিততে পারেন কে? যদি 2019-এর ফলাফল দেখি, তাহলে সুকান্ত মজুমদার জিতেছিলেন প্রায় 33,000 ভোটে। আবার সেটাই যদি 2021-এর নির্বাচন দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 4টে বিধানসভায় পিছিয়ে থেকে আর 3টে বিধানসভায় এগিয়ে থাকার পরেও বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে 89,000 ভোটে, অর্থাৎ একটা হিউজ মার্জিন। তো খুব বলাই বাহুল্য, 2021 থেকে 2024-এর ডিস্টেন্সটা খুব বেশি না। এই কিছুদিন আগেই কার্যত মমতা ঝড়ে উড়ে গিয়েছিল এই রাজ্যের বিরোধীরা, সুতরাং বিপ্লব মিত্র জিতছেন, এটা বলাই যায়। কিন্তু পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এই সিটটা একেবারে ওই যেটাকে বলে নেক টু নেক ফাইট। মানে ধরুন 1,000 কি 10,000 ভোটের ফয়সলা হতে পারে, 100 ভোটের ব্যবধানে হতে পারে, কিন্তু ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। এর জন্য ফিরে যেতে হবে আমাদের 2014 সালে। বালুরঘাট এবং অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ কে? নাট্যকর্মী, সবাই জানেন। ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, এরা সবাই ওই নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন, তাছাড়া বুদ্ধিজীবী বলে একটা মহল আমাদের, মানে বিভিন্ন জীব যারা বসবাস করেন এই ধরাধামে, আমাদের কলকাতাতেও আছেন, তাদের মধ্যে একটা জীবন ধারণ করার প্রণালী ব্যবহার করেন, তাদের নাম বুদ্ধিজীবী। আমরা সবাই নির্বুদ্ধিজীবী, যারা সাধারণ মানুষ খেটে খান, যারা সংবাদ মাধ্যমে কথা বলি, যারা রাস্তাঘাটে এমনি চলাচল করেন, যারা অফিসের কেরানি, যারা অফিসের এক্সিকিউটিভ, বা যারা চায়ের দোকানে চা বিক্রি করেন, সবাই, এরা সবাই নির্বুদ্ধিজীবী। শুধু একটা মাত্র সম্প্রদায় আছে, তার নাম বুদ্ধিজীবী, তাদের একার বুদ্ধি আছে। তার মধ্যে অন্যতম নাম ছিল এই অর্পিতা ঘোষ, ব্রাত্য বসু। এই দুজনের কথা কেন বলছি খুব স্পেসিফিক ভাবে, কারণ ব্রাত্য বসু এখনো রাজ্যের মন্ত্রী, এবং যে দপ্তরটার প্রায় অর্ধেক লোকজন জেলে রয়েছেন, সেই দপ্তরে তিনি এই মুহূর্তে মন্ত্রী আর কি। অর্পিতা ঘোষ বুদ্ধিজীবী ছিলেন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসা। আচমকাই বুদ্ধিজীবী থেকে তিনি হয়ে গেলেন রাজনীতিবিদ। তাকে সুযোগ দেওয়া হলো কোথায়? না, বালুরঘাটে 2014 সালের নির্বাচনে।
2014 সালের নির্বাচন, মোদি ঝড় চারদিকে, মানে দেশ জুড়ে মোদি হাওয়া বইছে, মোদি প্রথমবার ক্ষমতায় আসছেন, কিন্তু এই বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ আরএসপির যে প্রার্থী ছিলেন তাকে পরাজিত করলেন লক্ষাধিক ভোটে। তিনি জয়ী হলেন, প্রায় 4 লাখ ভোট পেলেন এবং তার লিড ছিল 1 লাখের বেশি, মানে 1 লাখ ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এবার 2014-তে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে বালুরঘাটে প্রধানত যে কয়েকজনের নাম শোনা যায়, মানে দিনাজপুর জেলা বললে, বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলা, পলিটিশিয়ানদের মধ্যে অন্যতম কারা? আপনারা সবাই জানেন, মানে আমরা তখন ছোট, আমাদের শুরুর কেরিয়ার, তখন ছিলেন কারামন্ত্রী মানে বিশ্বনাথ চৌধুরী। আমরা সবাই জানতাম। এখন অবশ্য মন্ত্রী টন্ত্রী সেরকম একটা বোঝা যায় না, মানে কে কোন দপ্তরের মন্ত্রী তাদেরকে হঠাৎ জিজ্ঞাসা করলে তিনি নিজে বলতে পারবেন না। কিন্তু একটা সময় ছিল, অন্তত 2009 সাল পর্যন্ত ব্যাপারটা প্রতিষ্ঠার সঙ্গে ছিল। আর 9 থেকে 11 এই যে পিরিয়ড, মানে ওই একটা ভ্যাকেন্ট পিরিয়ড থাকে না, মানে 2009 থেকে 2011 সিপিএম চলে যাওয়ার ঠিক আগের 2 বছর, তখন বোঝা যেত না অতটা। আর 2011-র পর থেকে যে 2024-এ দাঁড়িয়েছে, এখন তো আর বোঝাই যায় না মানে কে কোন দপ্তরের মন্ত্রী। তো যাই হোক, মৎস্যমন্ত্রী মানে কিরণময় নন্দ, কোন দল টল ব্যাপার নেই, কিন্তু মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, মানে এই ব্যাপারগুলো ছিল। বিশ্বনাথ চৌধুরী আরএসপির ছিলেন এবং তিনি বালুরঘাট বা দিনাজপুর বললে তার নামটা পলিটিশিয়ান হিসেবে সামনে আসতো। আরেকজন ছিলেন বিপ্লব মিত্র। দীর্ঘদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই দল তৈরি করেন তৃণমূল, মুকুল রায়ের পর যদি কেউ কাছের ছিলেন, তিনি ছিলেন বিপ্লব মিত্র। তো 2014 সালে সবাই চেয়েছিলেন বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন, অন্তত ওই এলাকার লোকজন। তো সেটা হয়নি, একদম উড়ে এসে জুড়ে বসার মতো অর্পিতা ঘোষকে ওখানে টিকিট দেওয়া হয়। তিনি জিতেও যান, এমপি হন। তার পারফরমেন্স কি আছে, তিনি লোকসভায় কতটা সচ্ছল ছিলেন, কতটা অ্যাক্টিভ ছিলেন, তিনি কি কি অবদান রেখেছেন বালুরঘাটের জন্য, সেই বিষয়টা আলাদা। কিন্তু ফের 2019 সালে যখন টিকিট অ্যানাউন্স হলো তৃণমূলের তরফে, তখন দেখা গেল আবার একবার প্রার্থী অর্পিতা ঘোষ। কিন্তু এইবারে একটু মুখ খুললেন বিপ্লব মিত্র। তিনি বললেন, কেন মানে বাইরের প্রার্থী বারবার কেন, মানে এখানকার প্রার্থী নয় কেন, এখানে কি সবাই অযোগ্য? তো এখন যিনি জেলে, তখন তিনি সসম্মানে বাইরে এবং তৃণমূলের মহাসচিব পদে পার্থ চট্টোপাধ্যায় তখন একদম মানে ওই কার্যত হুঁশিয়ারি দেওয়ার মতো, দেখুন দলের সিদ্ধান্ত চূড়ান্ত, এর বাইরে কোনো কথা হবে না। তো বিপ্লব মিত্র ওখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সভায় ঘোষণা করলেন যে কেউ কেউ দলের লাইনের উল্টো দিকে কথা বলছে, তাদের সতর্ক করা হচ্ছে। তো বিপ্লব মিত্র চুপ করে গেলেন। না, শুধু চুপ করলেন তা নয়, মানে এই টিকিট ডিক্লেয়ারের পরে যে মাসখানেক, ইভেন ভোটের দিন, বিপ্লব মিত্র ঘুমিয়ে কাটিয়ে দিলেন। আর বিপ্লব মিত্র ঘুমানো মানে দিনাজপুরের তৃণমূলটা ঘুমিয়ে পড়া, মানে কার্যত ঘুমিয়ে পড়া। যে আসনগুলোতে একটা হিউজ লিড এক্সপেক্ট করা হয়, কারণ এমন একটা আসন যেখানে এসসি এসটি মুসলিম এই ধরনের ভোট কিন্তু বেশিরভাগ রয়েছে সাধারণ হিন্দু ভোটের থেকে, জেনারেল কাস্টের ভোট বা জেনারেল হিন্দু ভোটের থেকে এই ভোটটা অনেক বেশি। তো এই জায়গায় তৃণমূলের এগিয়ে থাকা খুব স্বাভাবিক বিষয়। তো ভোটের দিন কি দেখা গেল, একদিকে অনামী অধ্যাপক সুকান্ত মজুমদার ক্যান্ডিডেট বিজেপির, অন্যদিকে অর্পিতা ঘোষ স্বনামধন্য নাট্যকর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন খ্যাত এবং অরাজনৈতিক হিসেবে প্রবল রাজনৈতিক অর্পিতা ঘোষ আবার ক্যান্ডিডেট। কিন্তু মুশকিলটা হলো, তাকে যিনি জিতিয়েছিলেন 2014 সালে, সেই বিপ্লব মিত্র 2019-এ সব ঘুমিয়ে পড়লেন। মোটামুটি যখন 25% ভোট পোল হয়ে গিয়েছে, আমরা সবাই জানি সকাল 11টা-12টার মধ্যে একটা প্রাথমিক পর্বের ভোট হয়ে যায়। মানে যারা এই ভোট সংক্রান্ত বিষয়টা চর্চা করেন, যারা বুথ লেভেলের কর্মী, তারা খুব ভালো করে জানেন যে সকাল 11টা-12টার মধ্যে শিওর শট কিছু ভোট পড়ে যায়, এরপরে টাইমটা একটা ল্যাকিং পিরিয়ড চলে, তারপর আবার সন্ধ্যে 5টা থেকে 6টা বা 4টে থেকে 6টা, যে লাস্ট এন্ড যে 2 ঘন্টা, এই সময় আর কিছু ওই কনফার্ম ভোটিং চলে, তার মাঝখানটা ফ্লোটিং, মানে নিজেদের ভোটটা সব দলই করিয়ে নিতে চায়। তো এই সময় যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, সেই বিপ্লব মিত্র ঘুমিয়েছিলেন সকাল 11:30 পর্যন্ত। তো তিনি 12টার সময় উঠলেন, বাইরে বেরোলেন, একটু কর্মীদের সঙ্গে কথা টথা বললেন, আবার চলে গেলেন বাড়িতে।
ফলাফল কি হলো? অর্পিতা ঘোষ যেখান থেকে 1 লক্ষ ভোটে তার আগের টার্মে জিতেছিলেন, সেখান থেকে জয়ী হলেন বিজেপির ডক্টর সুকান্ত মজুমদার 33,000 ভোটে। এর কিছুদিন পর আচমকায় দেখা গেল বিপ্লব মিত্র খানিকটা মান অভিমান এইসব করে চলে গেলেন বিজেপিতে, এবং শুধু গেলেন না, মানে অনেককে নিয়ে গেলেন। কিন্তু এর কিছুদিন পর দেখা গেল তিনি আবার ফেরত এলেন তৃণমূলে। আর শুধু ফেরত এলেন না, 2021-এর আগে তাকে ফেরত আনা হলো, হরিরামপুর থেকে ক্যান্ডিডেট করা হলো এবং পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে তাকে মন্ত্রিসভায় রাখা হলো। তিনি এই মুহূর্তে ক্রেতা সুরক্ষা দপ্তরের পূর্ণ মন্ত্রী। স্বাভাবিক বিপ্লবীজম অ্যাকশন। 2021 নির্বাচনে আমরা কি দেখলাম? যদি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে 2021 নির্বাচনে তৃণমূল, যেখানে সুকান্ত মজুমদার এমপি রয়েছেন, বালুরঘাট লোকসভা কেন্দ্র 7টা বিধানসভা নিয়ে গঠিত, 33,000 ভোটে জিতেছিলেন, সেখানে তৃণমূল 2021 সালে 89,000 লিড নিয়ে নিল, পাক্কা 2 বছরের মাথায়। ওই বিপ্লব মিত্র ফ্যাক্টর। তো এই সব কিছুর মধ্যে 2024 সালের নির্বাচন যখন আসন্ন, তখন আমার একদম মানে বিপ্লববাবু অত্যন্ত মন্ত্রী যারা রয়েছেন তাদের মধ্যে আমার একদম, যদি ঠিকঠাক ভাবে বলা যায়, যে রুচিবান ভদ্রলোক পলিটিশিয়ান বিপ্লব মিত্রকে আমার ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত মতামত। সুকান্ত মজুমদারের সঙ্গে সম্পর্ক অবশ্যই অত্যন্ত ভালো মানুষ, অধ্যাপক মানুষ, এবং কুকথার রাজনীতিতে সুকান্ত মজুমদার বিশ্বাসী নন। তবুও খানিকটা ইদানিং হাইপার হয়ে যাচ্ছেন, সেটা বোধহয় সময়ের চাহিদায়, আমি জানি না। কিন্তু বিপ্লব মিত্র বা সুকান্ত মজুমদার যদি এই মুহূর্তে বঙ্গ রাজনীতির মানে বিভিন্ন মুখদের মধ্যে দেখা যায়, এরা দুজন অন্যতম, অন্তত আমার কাছে তো তাই। তো বিপ্লব মিত্রর সঙ্গে এখানে একটা জেঠু ভাইপোর সম্পর্ক। বিপ্লব মিত্রর সঙ্গে কথা বলছিলাম এই নির্বাচন ঘোষণা হওয়ার পর, না বোধহয় তার দিন 15 আগে, যে আপনি এবারে ক্যান্ডিডেট হয়ে যান। তো উনি বললেন যে আমি ক্যান্ডিডেট হব, মানে আমার ঠিক ইচ্ছে নেই, আছি তো ওটা হলে একটা লোকসভার মধ্যে আটকে যাব, আর এখন পুরো স্টেটটা নিয়ে কাজ করতে পারছি। তখন বলেছিলাম যে আপনি একটা কাজ করুন, আপনি এমপি তো হননি কখনো, কিন্তু পার্লামেন্টে আপনার মতো লোকজনের দরকার আছে, আর আপনি একমাত্র যিনি সুকান্ত মজুমদারকে ফাইটটা দিতে পারবেন বালুরঘাটে, আর কেউ নেই। তো হঠাৎ দেখা গেল নাম ঘোষণা হলো, সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হলো। নাম ঘোষণা হওয়ার পর তৃণমূল তখন হোল্ডে রেখেছে, তখন ওই ব্রিগেডের ওই ফ্লপ র্যালিটা হয়নি। আমরা গেলাম আবার দিনাজপুর, এর এই কি অপারেশন চলছে, কারণ আমাদের ওপিনিয়ন পোল তখন চলছে। তো আবার বিপ্লব বাবুর সঙ্গে কথা হলো। তো উনি বললেন প্রশান্ত, মানে ওনার ভাই, উনি যদি ক্যান্ডিডেট হয় তাহলে বেটার, উনি চাইছেন না ক্যান্ডিডেট হতে। না, আচমকাই একটা নাম, মানে হুইসপারিং ক্যাম্পেনের মতো, আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে একটা নাম, ওই ওই হোটেলটা কিন্তু বেশ রাজনীতি সমৃদ্ধ হোটেল, মানে আমরা যখন গেছিলাম ব্রাত্য বসু তখন ওই হোটেলেই ছিলেন, আবার ওই হোটেলেই এবারে সুকান্ত মজুমদারের ওয়ার রুম ছিল। তো ওই হোটেলটা দিনাজপুরের একটা প্রতিষ্ঠিত হোটেল, এবং যত রাজনৈতিক কার্যকলাপ বা হেভিওয়েটরা যান, মন্ত্রী হোক বা এমপি, তারা ওখানেই থাকেন। এটা গঙ্গারামপুরে। কিন্তু ওখানে একটা কথা কানে এলো, একজনকে প্রার্থী করছে, এটা বিজেপি শিওর শট, যে তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রবাবলি প্রাক্তন আইপিএস অফিসার, এবং তিনি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্যান্ডিডেট। বিজেপির একদম, মানে যেটা বলা যায়, আমার খুব এটা ব্যক্তিগত চ্যানেল, আমি বলতেই পারি, বিজেপির একটা পার্সোনাল রিয়াকশন পেলাম, মানে অত্যন্ত খুশি। আমি রাজ্য সরকারের বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বললাম, যারা ইলেকশন ডিউটি করবেন, যারা অবজারভারের জায়গায় থাকবেন, বা যারা করবেন, ইসির কন্ট্রোলে চলে যাবেন, তো তাদের অনেকে বললেন এ তো সুকান্তকে ওয়াক ওভার। তা আমার কোথাও একটা মনে হলো যে কুণাল ঘোষ অবশ্যই একজন রাজনৈতিক নেতা, কিন্তু তার আগে তিনি একজন সাংবাদিক। তো কুণালদাকে আমার যে কোনো কারণেই হোক, অনেকে অনেক কিছু বলেন, কিন্তু কুণালদার মতো স্পষ্ট বক্তা খুব কম আছেন। হতে পারে রাজনীতির চাপে পড়ে হোক, বা সারদাতে জড়িয়ে গিয়ে হোক, যাই হোক না কেন, একটা মানুষের তার পার্সোনাল কেরিয়ার আপ ডাউন হতে পারে, কিন্তু কুণাল ঘোষের যে ফিরে আসা, সেটা কিন্তু, মানে যে দল তাকে, মানে যদি ঘুরিয়ে বলি জেলে ঢোকালো, তিনি ফিরে এলেন, আবার সেই দলের রাজ্য সম্পাদক হলেন। যদি এখন আবার ব্যাপারটা বদলেছে, তো আমি কুণালদাকে ওখান থেকে একটা ফোন করলাম, যে কুণালদা, যে ক্যান্ডিডেটকে এখানে তোমরা ঠিক করছো, এই ক্যান্ডিডেট যদি দাঁড়ায়, সুকান্ত মজুমদার হেসে হেসে 1.5 লাখ ভোটে জিতবে। বুঝে কে?
আমি তখন এই নামটা বললাম, তো আমাকে বললেন না উনি নিজে দাঁড়াতে চেয়েছেন এবং সেটাই অ্যাপ্রুভ করা হয়েছে বলে আমার কাছে যতদূর খবর আছে এটাই। না তোমরা না ভাবতে পারো, বুঝলে, কারণ ইনি ক্যান্ডিডেট হওয়া মানে কোনো ফাইটই হবে না। মানে যেখানে 7টা বিধানসভায় 3টেতে বিজেপির লিড ছিল, ওটা মিনিমাম 6টায় লিড হয়ে যাবে হেসে হেসে। এবং শুধু বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার লিড নিয়ে দেবেন কমপক্ষে 80,000 থেকে 1 লাখ ভোট। কারণ যে মানুষটি সম্পর্কে কথা হচ্ছে তিনি ডেফিনেটলি একজন আইপিএস অফিসার, কিন্তু তার সমগোত্রীয় বা সচিব পর্যায়ের বিভিন্ন অফিসাররা তার সম্বন্ধে আমাকে যা বললেন, তাতে মানে বালুরঘাটের কোনো মহিলা তাকে ভোট দিতেন না। কি বলতে চাইছি আর কেন বলতে চাইছি সেটা আপনারা বুঝবেন, কিন্তু সরাসরি তো অনেক কিছু বলা যায় না, কিন্তু এটা ঘটনা। এরপর কি হলো, কিছুদিন পর দেখলাম একটা ব্রিগেড হচ্ছে, তো ব্রিগেডের মাঠে র্যাম্প শো। আমরা ব্রিগেডের র্যাম্প প্রথমবার দেখলাম, খুব আগ্রহের সঙ্গে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। তো ব্রিগেডের মাঠে র্যাম্প শোতে হঠাৎ দেখলাম বিপ্লব মিত্র, বালুরঘাটের ক্যান্ডিডেট। সঙ্গে সঙ্গে মেসেজ যে জেঠু আপনি দাঁড়াচ্ছেন। তো যাই হোক, চললো বিষয়টা। কিন্তু ব্যাপার যেটা ঘটে গেল, যে বিজেপি শিওর শট সিটটা খানিকটা হলেও নড়বড়ে হয়ে গেল। ভোটের দিন আমরা গেলাম বালুরঘাটে, আমরা ছিলাম সারাদিন, মানে তার 2 দিন আগে থেকে ভোটের দিন শেষ হয়ে তার পরের দিন পর্যন্ত। আমরা কি দেখলাম, আমাদের যে হোটেল ছিল সেই হোটেলে পাশের, আমাদের ঠিক পাশের রুমে ছিলেন সুকান্ত মজুমদার, তার একদম ওই যেটাকে বলে ওয়্যার রুম, টু মাচ সিকিউরিটি, হোটেলের নিচে প্রেস মিডিয়া ভর্তি, সবকিছু রয়েছে। কিন্তু এর মধ্যে যেটা হলো, সকালবেলা একটা গন্ডগোল হয়ে গেল বালুরঘাটে, হিলিতে গন্ডগোল হলো। এই কিছু গন্ডগোলের খবর আসতে লাগে, প্রত্যেকটাতেই সুকান্ত মজুমদার খুব অ্যাক্টিভলি সেটা প্রতিরোধ করার চেষ্টা করলেন। তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ পেলাম যে মোড়ে মোড়ে নাকি টাকা নিয়ে বিজেপির লোকজন দাঁড়িয়ে আছে, যে যাচ্ছে 500 টাকা করে হাতে দিয়ে দিচ্ছে। আর বিজেপির তরফে একটা অভিযোগ পেলাম যে কুশমন্ডি, কুমারগঞ্জ, এই যে বিধানসভাগুলো রয়েছে বা তপন, যেখানে এসসি এসটি বা মুসলিমদের সংখ্যাটা অনেকটা বেশি, সেখানে বিপ্লব মিত্র নাকি মাছের গাড়ি পাঠিয়ে দিয়েছেন, যাতে এই মাছের গাড়ি থেকে মাছ বার করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডেলিভারি করা হয় এবং লোকজন মাছ খেয়ে পরের দিন ভোটটা দেন। আমি কিন্তু মানে আমি শিওর শট জানি না, মানে দুটো দলের অভিযোগ। যেহেতু একদম ওই দুটো ওয়্যার রুমেই ছিলাম, একটা ছিল নেতাজি সুভাষের বাড়ি যেটা বালুরঘাটে, সেটা তৃণমূলের ওয়্যার রুম, আর একটা ছিল ওই হোটেলটা আমি নাম বলছি না, সেটা ছিল সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির ওয়্যার রুম। আরএসপি ক্যান্ডিডেটকে ফোন করেছিলাম এবং তিনি ফোন করার পরে আমি ওই নওফেল, মানে অ্যালবার্ট আমার বন্ধু ভাই, ওর কাছ থেকে নাম্বার নিয়ে ভাবলাম যে বামকে ফোন করবো না বা দেখা করবো না, কথা বলবো না, ফোন করেছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি বা তৃণমূলের থেকে এখনো যেহেতু স্বচ্ছতার জায়গায় বামেরা অনেকটা এগিয়ে, তো এরা ফোনের রেসপন্সটাও সেইভাবেই করেন। তো জয়দেব বাবু ফোনটা ধরলেন, পরিচয় জানতে চাইলেন, আমি পরিচয় দিলাম। কিন্তু এরপরে জানতে চাইলেন কোন ব্র্যান্ড, মানে আমি কোন ব্র্যান্ড থেকে কথা বলছি। আমি যদি এবিপি আনন্দ হই তাও তিনি খানিকটা সময় অ্যারেঞ্জ করতে পারেন, আমি যদি 24 ঘন্টায় আরেকটু হয়তো বাড়তে পারে, কারণ 24 একটু ঘেঁষাঘেঁষি ব্যাপারটা ছিল বামেদের সঙ্গে অঞ্জনদার সময় থেকে, বা যখন অভিক বাবু ব্যাপারটা পরিচালনা করতেন। কিন্তু আমি যদি নজরবন্দি বা বেঙ্গল এক্সপ্রেস বা কলকাতা টাইমস এই ধরনের ইন্ডিভিজুয়াল পোর্টাল থেকে কথা বলি, তখন একটু ওই নাকটা ছিটকে যায় বিষয়টা হয়, সেটা হয়েছিল। তো উনি শেষ পর্যন্ত টাইমটা দিয়েছিলেন, দুর্ভাগ্য আমার তখন ওই বিপ্লব মিত্রর সাথে ছিলাম, তো ওনার জন্য আর আমার সময়টা হয়নি আর কি, দেখাটা করা সম্ভব হয়নি। আবার বলছি, নওফেল কিন্তু আমার খুব ভালো বন্ধু, আমি ওকে ছোট বড় করছি না বা তেল দেওয়া দেওয়ার বিষয় নেই। বিষয় যেটা হচ্ছে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা বড় অভাব এখনো। মানে সেই যে আমার একটা বাঁকা কাঠের চেয়ার, আমি কেন যাব, মানে পর্বত কেন যাবে, পর্বতের কাছে সবাই আসবে, এই ধরনের ব্যাপারটা এখনো থেকেই গেছে। যাই হোক, সকাল থেকে মোটামুটি 2:30-3টে পর্যন্ত সুকান্ত মজুমদারের একদম কাছ থেকে দেখা, একদম গলদ ঘর্ম ছুটে বেড়াচ্ছেন। 2:30 নাগাদ ফোন করলাম বিপ্লব মজুমদারকে যে কোথায় আছেন আপনি। যে আমি তো বালুরঘাট যাচ্ছি, একটু বুথে বুথে ঘুরছি। এমন একটা কাজ করুন, আমাকে একটু লোকেশনটা শেয়ার করুন, আমি আপনার গাড়ি ধরে নিচ্ছি। তো উনি লোকেশন শেয়ার করলেন, ওই গঙ্গারামপুর থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিপ্লব মিত্রর কনভয় ধরে ফেললাম। এইবার একসাথে কথা বললাম, দেখলাম, যেটা দেখলাম যে স্ট্র্যাটেজিটা তৃণমূল খেললো, মানে ওনার সঙ্গে তৃণমূলের প্রায় 25-30টা বুথে ঘুরলাম।
প্রত্যেকটা বুথে সহাস্য মুখে মহিলারা বসে রয়েছেন, এবং সেটা কম না, 25 থেকে 30 জন মহিলা বসে রয়েছেন প্রত্যেকটা বুথে, এবং খুব ওয়েল অ্যাকসেপ্টেড মুখ। এবং যেখানটা মিত্রবাবু যাচ্ছেন সেখানটাকে তার প্রতি যে অ্যাকসেপ্টেন্সি, মানে যে একটা নেতা আসছেন তাকে দেখে একটা ভয় পাওয়া বা তার সঙ্গে একটা করা, ওই বিষয়টা না, কিন্তু মানে যে বিপ্লব দা এসে গেছেন, একজন সত্তরোর্ধ্ব নেতা, তিনি যে ওই এলাকায় এখনো এতটা জনপ্রিয়, ওটা না দেখলে আমি সামনে বিশ্বাস করতাম না। একজন এই মুহূর্তে রাজ্য সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি একসময় ওখানে ছিলেন, তো তিনি আমাকে বলেছিলেন বিষয়টা, যে ওনার কিন্তু গ্রহণযোগ্যতা সাংঘাতিক, মানে উনি ছাড়া সুকান্ত মজুমদারকে টক্কর দেওয়া কারোর পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমি বিপ্লব বাবুর মুখে, এবং উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, যেহেতু ওনার দপ্তরে অনেকদিন তিনি ছিলেন সেক্রেটারি হিসেবে, বলেছেন তুমি না একটু ওনার মুখটা দেখবে, ওনার মুখের গ্লো দেখলে তুমি বুঝে যাবে রেজাল্ট কি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই বিধানসভা লোকসভা নির্বাচনটা এক নয়, কারণ 2011-র বিপুল ঝড়ের পর 2014-তে কিন্তু মোদী সরকার ক্ষমতা এসেছিল এবং রাজ্যেও ভোট বেড়েছিল বিজেপির। 2019-এ বিষয়টা দেখা যায়, 2016-তে হিউজ একটা ভোট তৃণমূল পাওয়ার পরেও 2019-এ মোদির বাক্সে ভোট চলে যায়, আবার 2021, দেন 2024, 2021-এ আবার দিদি, 2024-এ কি তাহলে আবার মোদি, মানে মোদি দিদি ফ্যাক্টর বারবার কাজ করেছে। কিন্তু তার মাঝখানে যে কিছু বাধা দান করে কিছু নেতা আছেন, তার মধ্যে বিপ্লব মিত্র একটা। যেমন দিলীপ ঘোষ, যদি বিজেপির কথা বলি, দিলীপ ঘোষ, আমি নিশ্চিত দিলীপ বাবু বা দিলীপ দা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জিতবেন, এবং সেটা 1 লাখের বেশি ভোটে জিতবেন। মিলিয়ে নেবেন কথাটা, যত যাই হোক না কেন 1 লাখ, এই মার্জিনটা উনি ধরে রাখবেন। ওটা ওনার ব্যক্তিগত ক্যারিশমা, এখানে মোদিজির প্রভাব আছে, তৃণমূলের অক্ষমতা আছে, কিন্তু দিলীপ ঘোষের ব্যক্তি প্রভাবে প্রায় 25% ভোট ক্যারি ফরওয়ার্ড হবে বিজেপির দিকে। এক্স্যাক্টলি শো, যদি বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদারের জায়গায় অন্য কোনো বিজেপির প্রার্থী হতেন, কেউ বিজেপির প্রার্থী হতেন, তাহলে তিনি মোটামুটি বিপ্লব মিত্রর কাছে 1,02,000 ভোটে হারতেন, এটা নিশ্চিত। কিন্তু ব্যক্তি সুকান্ত মজুমদার একটা ফ্যাক্টর, কারণ মুসলিমদের কাছেও সুকান্ত মজুমদার যে খুব অগ্রহণযোগ্য বিষয়টা তা না। যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখা যায়, যে ইটাহার 2021 সালের নির্বাচনে ইটাহারে লিড ছিল টিএমসি 43,975 ভোট, কুশমন্ডিতে ছিল 12,564, কুমারগঞ্জে ছিল 29,467, আর হরিরামপুর মানে বিপ্লব মিত্রর কেন্দ্রে টিএমসির লিড ছিল 22,672টা ভোট। আর এদিকে বালুরঘাটে বিজেপি 13,436, তপনে 1,650, গঙ্গারামপুরে 4,592, অর্থাৎ 19,678। আর এদিকে টিএমসি ছিল 1,08,678। সবটা যদি প্লাস মাইনাস করা যায়, তাহলে 89,000 ভোটে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। এই জায়গার মার্জিনটা বেড়ে যেত যদি সুকান্ত মজুমদার ক্যান্ডিডেট না হয়ে কোনো রামশ্যাম যদু মধু বা অশোক লাহিড়ির নাম শোনা গেছিল, তিনি প্রার্থী হতেন, ওটা 1.5 লাখ মিনিমাম হতো বিপ্লব মিত্রর মার্জিন। আবার বিপ্লব মিত্রর জায়গায় যদি অর্পিতা ঘোষকে ক্যান্ডিডেট করা হতো বা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা হতো, সেক্ষেত্রে কিন্তু, আচ্ছা প্রসূন বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায়, আমি কিন্তু একটু কনফিউজ, কেউ গালাগাল দেবেন না পরে। তো ওনাকে, ওই প্রাক্তন আইপিএস যিনি মালদা উত্তর থেকে সম্ভবত ক্যান্ডিডেট, ওনাকে করা হতো, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ক্যান্ডিডেট আবার ফাইট দিয়ে দিতেন, সে সুকান্ত হন বা অন্য কেউ হন। এবার ব্যাপারটা কি হলো, তাহলে কি বিপ্লব মিত্র জিতছেন? নিশ্চিত না, নিশ্চিত নয়। কারণ বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারের নিশ্চিত জয়টাকে ফাইটে কনভার্ট করেছেন। সারাদিন ভোটের দিন দেখে যেটা বুঝেছি, যে বিপ্লব মিত্র মুখে খুব একটা মলিন হাসি, খুব একটা স্ট্র্যাটেজি খেলা যেটাকে বলে, একজন পোক্ত রাজনীতিবিদ, মুখে কোনো টেনশনের ছাপ নেই, বিন্দু মাত্র টেনশন দেখিনি। একদম মানে 20 থেকে 60 বা 20 থেকে 80, যদি আমি বলি 8 থেকে 80, সেটা আমি 20 থেকে 80 বলছি, কারণ 18-র পর ভোটার হন, তো 18 থেকে 81 বলা যেতে পারে। বিপ্লব মিত্রর সঙ্গে সেলফি তুলছে 25-30 বছর 20 বছর বয়সী ছেলে মেয়েরা, মানে স্যার একটা ছবি একটা ছবি। আমি মানে এই ক্রেজটা খুব একটা দেখিনি, মানে এখনকার দিনে তৃণমূল নেতাদের জন্য দেখা যায় না।
অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা লেভেল, কিন্তু ব্রাত্য বসু রাস্তা দিয়ে যাচ্ছেন আর লোকজন দৌড়ে দৌড়ে গিয়ে ছবি তুলতে যাচ্ছেন, এটা মানে গ্রহণযোগ্য নয়। সৌগত রায় মানে যাচ্ছে না, লোকজন দৌড়ে আসছে, একটা সেলফি ওটা হয় না, মানে তুলতে গেলেই ওই নারদার টাকাটা পকেটে নিয়ে তারপরে বলে আপনি কে ভাই, এই দৃশ্যটা বারবার বারবার চোখের সামনে চলে আসে। তো এই যে রেস্ট্রিকশনস গুলো, এর মধ্যে থেকেও বিপ্লব মিত্রর মতো কিছু লোকজন কিন্তু উজ্জ্বল, সেই জন্য ফাইটটা হচ্ছে ভালো রকম ফাইট। স্ট্যাটিস্টিক্সটা কোথায়? যদি সুকান্ত মজুমদারের সব থেকে স্ট্রং ঘাঁটি বালুরঘাট, বালুরঘাটে বিধানসভা ওয়াইজ সুকান্ত লিড ছিল 13,000-এর কিছু বেশি ভোট। আমি ধরে নিলাম লোকসভা নির্বাচন, তো সবাই একদম ঝেঁটিয়ে ভোটটা বিজেপিতে দেবেন। 13,000 কতটা এগোতে পারে? 13,000 এগিয়ে আমি ধরে নিলাম ওটা 50,000, বিজেপি 50,000 ভোটে এগিয়ে গেল একটা বিধানসভায়। এই 50,000 ভোটটাকে কভার করবে কে? তৃণমূলের কোন বিধানসভা যেটা তৃণমূল এগিয়ে রয়েছে? অবশ্যই ইটাহার। ইটাহারে 2021-এ তৃণমূলের লিড ছিল 43,000, তো তৃণমূল এক্সপেক্ট করতেই পারে ওটা 50,000। কিন্তু প্রবলেম হচ্ছে ইটাহারে একজন নেতা রয়েছেন, তার নাম অমল আচার্য। এই অমল আচার্য আবার একটু নড়ছিলেন কদিন, মানে ওখানে যিনি সভাপতি ছিলেন মৃণাল, মানে নবীন প্রবীণের একটা বিষয় চলে আসছিল। যদিও পরবর্তীকালে বিপ্লব মিত্র ক্যান্ডিডেট হওয়ার পর একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলেন যে প্রত্যেক পঞ্চায়েত সমিতি থেকে যে লিড দিতে না পারবেন, ভোটটা মিটে গেলে তারপরে তার যে ক্ষমতা হাতে রয়েছে, মানে ওই যে ব্যক্তি দায়িত্বে থাকছেন ওই বুথ বা পঞ্চায়েত সমিতির, তার কিভাবে ডানাটা ছাটা যায় সেটা তিনি দেখে নেবেন। তো সুতরাং ভয় তো কাজ করবে, কারণ মৃণাল হন বা সোনাপাল অথবা অমল আচার্য যিনি হন না কেন, শেষকালে সবাই সামনে দেখিয়েছেন তারা এক কাট্টা হয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক তৃণমূল কংগ্রেসকে, বা ওই জোড়া ফুল চিহ্নে যাতে পোলিংটা হয়, এবং অবশ্যই বিপ্লব মিত্র থাকছেনই। তো যাই হোক, অমল আচার্য একটু নড়ছিলেন, তো এই নড়ার কারণে 43,000 ভোটটা যদি কমে 30,000 লিডে নেমে যায়, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার কত ভোটে এগিয়ে থাকলেন? 20,000 ভোটে এগিয়ে গেলেন। হয়ে গেল বিধানসভা বালুরঘাট আর ইটাহার। এরপর কি থাকছে? গঙ্গারামপুর, যেখানে হোটেলে আমরা ছিলাম, যেখানে সুকান্ত মজুমদারের ওয়্যার রুম ছিল। তৃণমূল বলছে গঙ্গারামপুরে আমরা লিড, কিন্তু আমরা যেটা সামনে দাঁড়িয়ে দেখেছি গঙ্গারামপুরে বিজেপি লিড। বিজেপি গঙ্গারামপুরে লোকসভায় লিড ছিল 4,500-এর মতো, সেই লিডটা হতে পারে কম বেশি 15,000, মানে প্রায় 3 গুণ লিড বিজেপি বাড়িয়ে নিতে পারে। তো 15,000 লিড হলো, সুকান্ত মজুমদারের লিড পৌঁছে গেল 20 + 15 35,000। এরপর এই 35,000 ভোটটা কভার করবে কে? তো তৃণমূল একটা জায়গা ধরে রেখেছে কুমারগঞ্জ। কুমারগঞ্জ একেবারে মুসলিম অধ্যুষিত জায়গা, তবে দুটো সমস্যা এখানে কাজ করছে। এক হচ্ছে আইএসএফ এবং অন্যটা মিম পার্টি, অর্থাৎ AIMIM, ওয়াসুদ্দিন সিদ্দিকী বোধহয়, নামটা মনে পড়ছে না ঠিকঠাক ভাবে, ওনার দলও ক্যান্ডিডেট দিয়েছে। তো কেন দিয়েছে কি বৃত্তান্ত জানা নেই, কিন্তু আইএসএফ এবং এই যে দলটি, এরা কিছুটা মুসলিম ভোট কাটবে, এটা খুব এক্সপেক্টেড। যদিও এখানে একটা ফর্মুলা কাজ করছে, কারণ ওই CAA ইস্যুটাকে এমন ভাবে প্রচার করা হয়েছে, এবং লক্ষ্মীর ভান্ডারে যে 1,000 টাকা বাড়িয়ে দেওয়া, একদম গরিব মুসলিম বা গরিব হিন্দুদের কাছেও এর একটা এফেক্ট আছেই। তো সুতরাং আমরা যত মহিলার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এক বাক্যে দিদি ছাড়া আর কিছু শুনতেই চাননি, এবং সেটা মুসলিম হিন্দু সব জায়গাতে ম্যাক্সিমামটা, যে 1,000 টাকাটা বিরাট একটা পাওনা। যাই হোক, সরকারের টাকা, জনগণের করের টাকা জনগণই পাচ্ছেন, একটা প্রকল্প। যারা বিরোধিতা করেন তাদের বাড়ির মানে বউ মেয়েরাও যে টাকাটা নেন না, এর প্রমাণ সবাই দিতে পারবে না। হাতে গোনা তো কিছু মানুষ থাকেনি, কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব না। মানে যারা ভিক্ষা বলছেন, দেখা যাবে তার বাড়ির কোনো না কোনো মেম্বার টাকাটা পাচ্ছেন। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার ছেড়ে আবার ভোটে ফেরা যায়। তো যেটা দেখলাম, সুকান্ত মজুমদারের লিড তাহলে কত হচ্ছে? 3টে বিধানসভার কথা আমরা বলেছি, বালুরঘাট এবং গঙ্গারামপুর দুটো মিলিয়ে সুকান্ত মজুমদার ইটাহারের যে তৃণমূল লিড, সেটাকে ছাপিয়ে লিড নিচ্ছেন 35,000। এই 35,000 লিডটাকে কভার করবে তৃণমূলের কোন বিধানসভা ক্ষেত্র? সেটা অবশ্যই, মানে এক কথায় কুমারগঞ্জ। কুমারগঞ্জ মোটামুটি একেবারে মুসলিম অধ্যুষিত একটা বেল্ট, প্রায়
33 থেকে 34% মুসলিম ভোট রয়েছে এখানে। অবশ্যই ইটাহারের মতো নয় যেখানে 50% বেশি, কিন্তু কুমারগঞ্জ এরিয়াতে 29,000 লিড ছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের। তৃণমূল এক্সপেক্ট করছে এই জায়গা থেকে তারা 35,000 প্লাস লিড নেবে, কিন্তু যেটা আমাদের চোখে ধরা পড়েছে যে বিভিন্ন জায়গা থেকে ভোট কাটাকাটির পর এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস লিড নিতে পারে মোটামুটি 20,000 ভোট। তো সেক্ষেত্রেও সুকান্ত মজুমদার এগিয়ে থাকছেন 15,000-এর বেশি ভোটে, অর্থাৎ 15,000 প্লাস। এর পরের ঘটনাটা হচ্ছে এর সঙ্গে যোগ হচ্ছে বিজেপির তপন 1650 ভোটে, মাত্র 1650 এক্স্যাক্টলি, তো 1650 ভোটে 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থী জিতেছিলেন, SC/ST বেল্ট। তো এই তপনে মোটামুটি বিজেপি যেটা এক্সপেক্ট করছে তারা 20,000 প্লাস লিড নেবে, মানে 1650টা প্রায় ওই 12-14 গুণ বাড়িয়ে 20,000-এর গায়ে তারা লিড নেবে। কিন্তু আমরা কি দেখলাম, তপন জুড়ে ঘুরে যেটা আমরা দেখেছি যে বিজেপি এখান থেকে লিড তো করবে, কিন্তু সেটা মোটামুটি মোরলেস 15,000 বা 10 থেকে 15,000, এর বেশি যাওয়ার কথা না। তো এক্ষেত্রেও সুকান্ত মজুমদার এগিয়ে থাকলেন 15,000 প্লাস 15,000, অর্থাৎ 30,000 ভোটে। তৃণমূলের জায়গাটা এবার কোথায়? যে তৃণমূলের কিন্তু এখনো হাতে রয়েছে দুটো বিধানসভা, যেটাই তারা 2021 সালের বিধানসভা নির্বাচনে এগিয়েছিলেন। তার মধ্যে যেটা রয়েছে একটা অন্যতম কেন্দ্র, সেটা হচ্ছে কুশমুন্ডি। কুশমুন্ডিতেও একটা মানে তৃণমূলের ভালো ভোট ব্যাংক রয়েছে, বিপ্লব মিত্রর ভালো প্রভাব রয়েছে। যদিও কুশমুন্ডিতেই ছিল তৃণমূলের সব থেকে কম ব্যবধানে জয় 2021 সালের নির্বাচনে, 12,000-এর কিছু ভোটে তৃণমূল প্রার্থী এখান থেকে জিতেছিলেন। তৃণমূল এক্সপেক্ট করছে কুশমুন্ডিতে অতটা ভালো ফল হবে না, মোটামুটি লিড হবে, কিন্তু সেটা 5-7 হাজারের বেশি না। এবং বিজেপিরও ধারণা তাই, বিজেপির ধারণা কুশমুন্ডি তারা লিড নিয়ে নেবে। তা আমি যদি ধরে নিই কুশমুন্ডিতে ওই 12,000 লিডটা কমে 2,000-এ নেমে গেল তৃণমূলের, তাহলে সুকান্ত মজুমদার এই মুহূর্তে লিড করছেন 28,000 ভোটে। শেষ কেন্দ্র অর্থাৎ হরিরামপুর, যেখানকার MLA বিপ্লব মিত্র নিজে। তা আমরা ঘুরে দেখেছি এরিয়া দেখার পর বিপ্লব বাবুর সঙ্গে বসে কথা হচ্ছিল যে আচ্ছা হরিরামপুর কি আপনাকে লিড দেবে বা কত দিতে পারে। তো বিপ্লব মিত্র খুব মানে সদর্পে সগর্বে হাসি মুখে বললেন, আমি খুব মিনিমাম হলে হরিরামপুর থেকে 35,000 লিড নেব। তা আমি ধরে নিলাম বিপ্লব মিত্র তৃণমূলের লোক, তো তৃণমূলের পক্ষেই বলবেন, নিজে ক্যান্ডিডেট, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের চোখে যেটা ধরা পড়েছে যে ওই কেন্দ্রে তৃণমূল খুব বেশি হলে ওই 22,000 যে মার্জিন ছিল 2021-এ বিপ্লব মিত্র নিজের বিধানসভা কেন্দ্র, ওই 22,000টা বড় জোর 25,000 হতে পারে। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার 3,000 ভোটে জয়ী হচ্ছেন। কিন্তু এই কথা যে বলছে, আপনাকে বলতে পারেন আপনি কি আতেল সব জানতা, একেবারেই না। আরেকটা তথ্য দিই, খুব মানে স্যাঙ্গুইন ইনফরমেশন, যেদিন ভোট তার আগের রাতের কথা, পোস্টাল ব্যালট জমা পড়লো 1208টা পোস্টাল ব্যালট। তো ওখানে মানে কাউন্ট হচ্ছিল কত পোস্টাল ব্যালট কি হয়েছে। আর জানেন কিছু খবরাখবর যদি আমরা পেতে পারি তাহলে রাজনীতিবিদরাও তা পেতে পারে। তো পোস্টাল ব্যালটের মোরলেস 70% ভোট কিন্তু যাচ্ছে বিজেপির ঝুলিতে। এই কেন্দ্রের এমন একটা অবস্থা যেখানে সুকান্ত মজুমদার হেসে হেসে 50 থেকে 60,000 ভোটে জিততেন, সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে একদম নেক টু নেক ফাইট। অর্থাৎ যদি সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে 50,000 লিড পান, মানে 13,000টা 50,000 হয়, যদি অমল আচার্যর কার্যকলাপে তৃণমূলের 43,000 লিড ইটাহার থেকে কমে 30,000-এ নেমে যায়, যদি কুশমুন্ডিতে তৃণমূল তাদের 29,000-এর লিড, এই কুশমুন্ডিতে কুমারগঞ্জ 29,000-এর লিডটা কমে ওই 20-র আশপাশে চলে আসে, যদি তৃণমূলের কুশমুন্ডি সিট, মাফ করবেন কুশমুন্ডি সিট 12,000-এর লিডটা কমে 2,000-এ চলে আসে, এবং যদি গঙ্গারামপুরে বিজেপির মার্জিন 4,500 থেকে বেড়ে 15,000 হয়ে যায়, অথবা তপনের 1650 ভোটের মার্জিন একদম লাফ দিয়ে 15,000 বা 20,000-এ চলে যায়, অর্থাৎ প্রায় 15-16 গুণ বৃদ্ধি পায়, তাহলে সুকান্ত মজুমদার কম বেশি এই কেন্দ্র থেকে 1,500 কি ম্যাক্সিমাম 10,000 ভোটে জিতবেন।
তো জয়ের সম্ভাবনা এখানে দুপক্ষের একদম ওই মানে শতাংশ নয়, ভগ্নাংশের ভিত্তিতে। তা আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, যে এই রকম বেশ কয়েকটা কেন্দ্র পশ্চিমবঙ্গে এইবারে থাকছে যেখানে জয়ের ব্যবধানটা হবে ওই আন্ডার 10 বা আন্ডার 15। যেমন ভাবে মোহাম্মদ সেলিম জিতেছিলেন, যেমন ভাবে তৃণমূল, এই মাফ করবেন যে যাকে করা হলো আলওয়ালিয়া, তার জায়গায় দিলীপ ঘোষ গেলেন, 1700 সামথিং ভোটে জিতেছিলেন। মানে এইরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে বালুরঘাট। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন, শেষমেশ সুকান্ত মজুমদার বা বিপ্লব মিত্র যে জয়ী হবেন, যদি 16 রাউন্ড গণনা হয় তাহলে দেখা যাবে 16 রাউন্ডে গিয়ে ফয়সালাটা হচ্ছে যে কে জয়ী হচ্ছেন। আমার চোখে একদম স্ট্রেট কাট এই আসন থেকে বিপ্লব মিত্র জিতছেন, এবং সেটা 100 ভোটে হলেও জিতছেন। এটা ছিল বালুরঘাট বিধানসভার একটা পর্যালোচনা। একটু বেশি বকলাম, ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তো একটু বেশি বকতে ইচ্ছে করে, আসলে আরো অনেকগুলো ঘটনা বাদ গেল, এত ধৈর্য আপনাদের থাকবে না। যদি 2-5 জন দেখেন তাদের সবার জন্য বলছি যে বালুরঘাটটা একদমই হাতের তালুর মতো করে দেখা আমার চোখে। এখানে যে 80,000, 1 লক্ষ, 2 লক্ষ ভোট হতে পারে, মানে মানুষের রায় কোন দিক কখন যাবে, আমি তো ওই জ্যোতিষী নই, বা জ্যোতিষী হলেও নস্ট্রাডামুসের মতো জ্যোতিষী নই। আবার যদি আরেকটু বেশি করে বলা যায় তাহলে আমি ওই ইভিএমটা খুলে দেখিনি। তো যেটা হবে সেটা 4th জুন তার রেজাল্ট পাওয়া যাবে, কম বেশি সন্ধ্যের মধ্যে। এই সন্ধ্যে না, মোটামুটি এই আসনের রেজাল্ট পেতে আপনাকে সন্ধ্যে 6টা মিনিমাম অপেক্ষা করতে হবে। আপনি প্রাথমিক ট্রেন্ড দেখে অন্তত বালুরঘাট কেন্দ্রকে জাজ করতে পারবেন না যে কে জিতছেন। এবার এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করছে, বিপ্লব মিত্রকে হারানোর জন্য 3টি মানুষ কম বেশি আদা জল খেয়ে লেগেছেন। সেটা হচ্ছে অমল আচার্য, দ্বিতীয় সোনাপাল, আর তৃতীয় মৃণাল। ওনার টাইটেল আমার মনে নেই, উনি সম্ভবত সভাপতি কিছু একটা ছিলেন। তো এই ফ্যাক্টরটা যদি সঙ্গে আছি বলে পেছন থেকে অন্যদিকে ব্যাপারটা হয়ে যায়, মানে যে কাজটা বিপ্লব মিত্র 2019 সালে করেছিলেন, সঙ্গে আছি অর্পিতার, পাশাপাশি দাঁড়িয়ে আছি অর্পিতার, কিন্তু ব্যাপারটা হলো ভোটের দিন ঘুমিয়ে পড়লেন, তার আগের 3 মাস উনি ঘুমাচ্ছিলেন। তো এই ঘুমটা থেকে জেগে একদম শেষ মুহূর্তে পাশে এসে দাঁড়িয়ে পড়া, যদি এই 3 জন এইবারে না ঘটান তাহলে বিপ্লব মিত্র শিওর শট জিতছেন। আর বিজেপির যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের মুখ, নির্ভয় ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, এলাকার প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য, ইভেন বিপ্লব মিত্রর কাছেও। কিন্তু একটাই জায়গা, সুকান্ত মজুমদার ভালো মানুষ হলেও ভালো পলিটিশিয়ান নন।